ধন্যবাদ ঢাকা কাস্টকে এবং যারা অতিথি এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে, তারা তাদের গুরুত্বপূর্ণ সময় আজকে দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদেরকে প্রত্যেক বছর প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন করে। এই যে স্বাস্থ্য দিবস আমরা পালন করছি, এটা কিন্তু একটি সচেতনতার অংশ। এবং সারা পৃথিবীতে স্বাস্থ্য সম্পর্কে, স্বাস্থ্যের সমস্যা, ভবিষ্যতে মানুষের স্বাস্থ্য খাত কোন দিকে যাবে, স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে সামনের দিকে এগোবে, এই ব্যাপারগুলো নিয়ে সচেতন করার জন্যই কিন্তু স্বাস্থ্য দিবস। এবং এই যে সচেতন করার বিষয়টি গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আমরা এই স্বাস্থ্য দিবসের আয়োজন থেকে বুঝতে পারি। এবারে যে কথাটি বলা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আমরা একটি সুস্থ পৃথিবী চাই, সুস্থ জীবনের জন্য। এবং এই সুস্থ পৃথিবী গড়ে তুলতে গেলে আহ স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি, এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে? এটি এই জন্য যে এখন কিন্তু আমাদের জীবনযাত্রার ধরন এবং আমাদের খাদ্যাভ্যাস সহ আমাদের যে প্রতিদিনের যে কাজ, সেই কাজ এবং আমাদের স্বাস্থ্য বিষয়ক আচরণগুলি অনেক বদলে গেছে। এবং দেশে দেশে এই আমাদের জীবনযাত্রার ধরন কিন্তু সেই দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা নানান কারণে প্রভাবিত হয়। ফলে নিজের যত্ন নিজে না নিলে প্রকৃত অর্থে আহ, স্বাস্থ্য এবং ভালো থাকা এই দুটো সম্ভব না। আমাদেরকে বুঝতে হবে যে স্বাস্থ্য শুধুমাত্র রোগ মুক্ত থাকা নয়। স্বাস্থ্যবান হচ্ছে একটি সম্পূর্ণ ভালো থাকা বা একটি ভালো অবস্থা। এবং এখানে মন ভালো থাকতে হবে, আত্মা ভালো থাকতে হবে, শরীর ভালো থাকতে হবে। এবং এই যে মেন্টাল, ফিজিক্যাল এবং সোশ্যাল ওয়েলবিংও থাকতে হবে, তো সামাজিকভাবে আপনাকে ভালো থাকতে হবে। তাহলে আপনি সুস্থ, কিন্তু রাস্তায় জ্যাম আছে, আপনি রেগে যাচ্ছেন, আপনি অধৈর্য হচ্ছেন, আপনার স্ট্রেস হচ্ছে, এবং আপনার যে স্ট্রেস, সেই স্ট্রেস পরোক্ষভাবে আপনার স্বাস্থ্যের উপরে আহ, এক ধরনের কুপ্রভাব রাখছে। ফলে স্বাস্থ্যকে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখার যে বিষয়টি, এটি এখন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের পৃথিবী। আমরা ভাবি আমরা মুক্ত স্বাধীন, কিন্তু প্রকৃত অর্থে আমরা প্রত্যেকেই, এই পৃথিবীর সমস্ত জীবিত এবং অজীবিত বস্তু, আমরা এই পৃথিবীতে কিন্তু বন্দী। আমরা চাইলেই কিন্তু খুব সহজেই পৃথিবীর সীমানা ছাড়িয়ে অন্য কোথাও চলে যেতে পারি না, এমনকি খুব উঁচু জায়গাতে উঠতে পারি না। কেননা আমরা যত উঁচুতে উঠবো ততই অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে এবং আমাদের বেঁচে থাকা কষ্টকর হবে, কঠিন হবে। আমরা যারা উভচর নই, আমরা কিন্তু পানিতে গিয়ে বাঁচতে পারি না। অর্থাৎ যদি বন্যা হয়, দুর্যোগ হয়, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য বিপন্ন হয়। ফলে স্বাস্থ্য নানান ভাবে প্রভাবিত হয় এবং এখানে পৃথিবীর একটা বড় ভূমিকা আছে। তাই পরিবেশ দূষণ নিয়েও কিন্তু সচেতনতার বিষয় আছে, এরকম নানান বিষয়ে সচেতনতার বিষয় আছে। তাই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে ভালো থাকার জন্য সচেতনতা। এখন এই সচেতনতা কি? প্রথমত নিজের ব্যক্তি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। এবং ব্যক্তি স্বাস্থ্য এবং পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারলে আমরা যতটুকু সম্ভব ততটুকু সুস্থ এবং ভালোভাবে বেঁচে থাকতে পারবো বলে বিশ্বাস করি। এখন সচেতনতা কিভাবে তৈরি হয়? সচেতনতা তৈরি করার ক্ষেত্রে কারা ভূমিকা রাখবে, এই বিষয়গুলি খুবই জরুরি। সচেতনতা তৈরি করার ক্ষেত্রে ব্যক্তি যেমন ভূমিকা রাখতে পারেন, সমাজ ভূমিকা রাখতে পারে, গণমাধ্যম ভূমিকা রাখতে পারে, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানগুলিও ভূমিকা রাখতে পারে। আজকে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমাদের যিনি আহ, মুখ্য বক্তা কথা বলেছেন, আমাদের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, আহ, আমি তাকে, তার বোনকে নাম ধরে ডেকে অভ্যস্ত, ডাক নাম ধরে, কিন্তু এত বড় হয়েছে তারা। এই যে বড় হয়ে ওঠার বিষয়টি, এই বড় হয়ে ওঠার পেছনে কিন্তু একটা দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে প্রত্যেককে। এবং এই এই কাজের ক্ষেত্রে বিপদও কিন্তু স্বাস্থ্যের সঙ্গে জড়িত। সাপে কাটার কথা বলা হয়েছে, সাপে কাটার রিস্কে আমার চাইতে বা ঝুঁকিতে আমার চাইতে অনেক বেশি থাকেন যারা সুন্দরবনে মধু আহরণ করতে যান, কিংবা যারা জঙ্গলে কাজ করে, কিংবা যারা সাপ নিয়ে কাজ করে, সাপ হ্যান্ডেল করে। এদের কিন্তু ঝুঁকি অনেক বেশি। কেউ যদি সাপের খামারে কাজ করে, তার ঝুঁকি কিন্তু অনেক বেশি। তাই কর্মক্ষেত্রে যে নিরাপত্তার বিষয়টি আছে, স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার বিষয় আছে, এটি করতে পারেন প্রতিষ্ঠানগুলি, ব্যবসা প্রতিষ্ঠানগুলি। দুঃখজনকভাবে আমাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলি অধিকাংশই কর্মীদের স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা করে না। আবার স্কুলেও আমাদের স্বাস্থ্য বিষয়ে তেমন সচেতনতার বিষয় নাই। আমরা কিন্তু অনেক অসুখ আছে, যে অসুখগুলি স্কুলে কম বয়সে যদি আমরা ইন্টারভিন করি ও মানুষকে সচেতন করে তুলি, তাহলে সেই অসুখগুলি থেকে আমরা মুক্ত থাকতে পারি। যেমন আমরা সিঙ্গাপুরে দেখেছি, মালয়েশিয়া দেখেছি, তারা ওবিসিটি কন্ট্রোল করার জন্য স্কুলে
প্রোগ্রাম তৈরি করেছে এবং স্কুলে যে প্রকল্প হাতে নিচ্ছে সেই প্রকল্পের অধীনে তারা স্কুলের বাচ্চাদের বাড়তি ওজন কমিয়ে ফেলে তাদেরকে স্বাস্থ্যবান করে তুলেছে। এবং দেখা গেছে স্কুলে বা বাড়ন্ত বয়সে যদি ওজন কমিয়ে রাখা যায়, তাহলে বেশি বয়সে ওজন কমানোর যে বিষয়টি এবং অভ্যস্ততা সেটি তৈরি হয় এবং মানুষ ওজন কমিয়ে রাখার ফলে ওজন সংক্রান্ত যে অসুখগুলি আছে, যেমন উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরল বৃদ্ধি হওয়া, ডায়াবেটিস, এরকম অনেক রোগ আছে যে রোগগুলি থেকে মানুষ ভালো থাকতে পারে। তাই ব্যক্তি সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সচেতনতাও খুব জরুরি। এবার বেশি জোর দেওয়া হয়েছে সেলফ অ্যাওয়ারনেস এবং ব্যক্তি সচেতনতার উপরে। কেন? কারণ ব্যক্তি চাইলে নিজে সচেতন হলে অনেক রোগ, শোক এবং খারাপ থাকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। এবং ব্যক্তি ভালো থাকার জন্য কি করতে পারে? ব্যক্তি প্রথমে যেটি করতে পারে, একটি হেলদি লাইফস্টাইল, একটি সুস্থ জীবনযাত্রায় অভ্যস্ত হতে পারে। সে সকালে ঘুম থেকে উঠবে, পর্যাপ্ত পরিমাণে পানি এবং স্বাস্থ্যকর খাবার পান করবে, সে ভিটামিন এবং অন্যান্য যে মিনারেলস গুলি আছে সেগুলি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করবে, অর্থাৎ একটি সুষম খাদ্য তালিকা মেনে চলবে। ব্যক্তি উচ্চ শব্দ, দূষিত বাতাস, এইসব জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবে, অর্থাৎ পরিবেশ দূষণ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। পর্যাপ্ত পরিমাণ সময় ঘুমাবে এবং নিয়মিত কিছু পরিমাণ শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করবে। সপ্তাহে অন্তত 5 দিন কমপক্ষে সে হাঁটবে, 8,000 স্টেপ অর্থাৎ 40,000 স্টেপ সপ্তাহে হাঁটবে। এটা খুব কঠিন, কিন্তু চাইলে পরে এই ধরনের একটি সুস্থ জীবনযাত্রা আমরা অভ্যস্ত হতে পারি। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা পারি না, এই না পারার জন্য অজুহাত হিসেবে আমাদের কাজকে দায়ী করি। আমরা বলি যে এত ব্যস্ত থাকি, আমরা এত কাজের মধ্যে থাকি, আমরা পারি না। অনেক প্রতিষ্ঠান তাদের অফিসের মধ্যে জিম এবং অন্যান্য সুবিধা তৈরি করতে পারে, কিন্তু এটা তো আসলে সব প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। তাই ব্যক্তিকে সচেতন হতে হবে, চেষ্টা করতে হবে যাতে তিনি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা গ্রহণ করতে পারেন। বদভ্যাস থেকে দূরে থাকতে হবে। ধূমপান, তামাক চিবানো এবং অন্যান্য যেসব বদভ্যাস আছে, অতিরিক্ত মদ্যপান, এইসব জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কোন ধরনের নেশাদ্রব্য ব্যবহার করা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। অনেকে আছেন ঔষধ অ্যাবিউজ করেন, ইচ্ছা হলেই মাথা ব্যথা করলো তো ওষুধ খেয়ে নিলেন, একটা ব্যথা করলো তো নিজের ইচ্ছা মতো সেলফ মেডিকেশন করেন, সেলফ প্রেসক্রাইবিং অনেক মানুষ আছেন। এদেরকে মনে রাখতে হবে যে ইচ্ছা মতো ঔষধ খাওয়া যাবে না এবং যথা ইচ্ছা তথা যে কোনো ঔষধ ভালো লেগেছে বলে খেয়ে ফেললাম, অথবা আরেকজনের খেয়ে উপকার পেয়েছে এই কথা শুনে আমিও খেলাম, এইটা করা যাবে না। অর্থাৎ নিজের শরীরের যত্ন বৈজ্ঞানিকভাবে নিতে হবে, চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। এই কাজগুলি করলে ব্যক্তি ভালো থাকতে পারেন। এর পাশাপাশি সেলফ মনিটরিং এবং সেলফ এক্সামিনেশনের কিছু বিষয় আছে। যেমন কিছু ছোট ছোট সমস্যা আছে, একটির কথা আমরা শুনেছি একটু আগে, আমাদের প্রফেসর শহীদুল্লাহ বলেছেন যে ডায়াবেটিক পেশেন্টের পায়ের নিচে ঘা হয় এবং বা কেটে যায়, কেটে গেলে তারা দেখতে পান না, ব্যথাও পান না যেহেতু তাদের নিউরোপ্যাথি থাকার কারণে। ফলে তাদের একসময় সেটা অনেক পচে গিয়ে কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে অনেক সময় পা পর্যন্ত কেটে ফেলতে হয়, আঙুল কেটে ফেলতে হয়, এরকম একটা অবস্থা তৈরি হয়। তাই এইসব জায়গা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমরা সেলফ এক্সামিনেশন শিখতে পারি। ডায়াবেটিক রোগী তার যে সমস্যাগুলি আছে এগুলি সম্পর্কে জেনে নিজেকে নিজে মাঝে মাঝে পরীক্ষা করবেন। ব্রেস্ট ক্যান্সার, এটি যদি সেলফ এক্সামিনেশন করতে পারেন মেয়েরা, যদি শিখে নেন, তাহলে কিন্তু অনেক আর্লি ডিটেকশন হয় এবং আর্লি ডিটেকশন হলে ব্রেস্ট ক্যান্সার থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এর চিকিৎসা কিন্তু একেবারেই ক্যান্সার সারিয়ে ফেলতে পারে যদি আর্লি ডিটেকশন হয়। কোলোনোস্কোপি, একটা 40 বছরের পরে নিয়মিত কোলোনোস্কোপি করলে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে কোলন ক্যান্সারের হাত থেকে বেঁচে থাকা সম্ভব। এরকম অনেক নিজের এক্সামিনেশন আছে, যে এক্সামিনেশন গুলি যদি আমরা শিখে নিই, মনিটর করি, একটা ছোট্ট পিএসএ টেস্ট করলে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় এবং পুরুষরা এই প্রোস্টেট ক্যান্সারের যে বিপদ, সেই বিপদের হাত থেকে বাঁচতে পারে। ফলে সেলফ এক্সামিনেশন, সেলফ অ্যাওয়ারনেস খুবই জরুরি। এখন অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে কারা ভূমিকা রাখতে পারেন? প্রথমে ব্যক্তি ভূমিকা রাখতে পারেন, তারপরে ভূমিকা রাখতে পারেন যারা টেকনিক্যাল নো হাউ আছে, যেমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য বিষয়ে কাজ করেন, এনজিও কর্মী, যারা এগুলো জানেন তারা ভূমিকা রাখতে পারেন। পত্র পত্রিকা ভূমিকা রাখতে পারে, বড় প্রতিষ্ঠানগুলি ভূমিকা রাখতে পারে, যেসব প্রতিষ্ঠান যোগাযোগ নিয়ে ব্যবসা করে, যেমন টেলিভিশন, রেডিও, সেলফোন সেবা যারা বিক্রি করেন, সেলফোনে যারা কমিউনিকেশন এবং ইন্টারনেট যারা সেল করেন, এরা চাইলে সহজে এই সচেতনতা অংশ নিতে পারেন। স্কুলগুলিতে আমরা সচেতনতা করতে পারি। আমরা মসজিদে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যেখানে প্রচুর লোক সমাগম হয়, এই জায়গাগুলিতে আমরা এটি করতে পারি। আমরা লক্ষ্য করেছি যে আমরা
ক্রিকেট খেলা থেকে শুরু করে সমস্ত জনপ্রিয় অনুষ্ঠানে আমরা স্পন্সরশিপ বিক্রি করে দেই। কিন্তু এই জায়গাতে আমরা বাধ্যতামূলক করতে পারি যে একটি নির্দিষ্ট সময় সকল স্পন্সরশিপ বিক্রি করার পরেও নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য বিষয়ক প্রচারণা চালাতে হবে, যেটি সরকারি বা বেসরকারি ভাবে অর্থের বিনিময়ে অথবা কম অর্থে অথবা অর্থ ছাড়াও এটা হতে পারে, যদি কোনো প্রতিষ্ঠান সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে চায়। এবং স্বাস্থ্য বিষয়ক প্রচারণা চালানোর ক্ষেত্রে আমরা ইনসেন্টিভাইজ করতে পারি। আমরা চাইলে পরে সরকারের তরফ থেকে অথবা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গাতে এটাকে ইনসেন্টিভাইজ করতে পারি। আমরা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিষয়ক প্রচারণা চালায় এমন প্রতিষ্ঠানগুলির কর কমিয়ে দিতে পারি। আমরা বিলবোর্ড তোলার ক্ষেত্রে বিলবোর্ডের ভাড়া কমাতে পারি। নানান ভাবে আমরা ছোট ছোট ভর্তুকি দিয়ে একটা বড় সমস্যার সমাধান করতে পারি। মনে রাখতে হবে যে এই যে এত উন্নয়ন হচ্ছে, এই যে আমাদের প্রতিদিন আমাদের আয় বাড়ছে, আমাদের জীবনযাত্রার যে জীবনযাত্রার যে উপকরণ, সেই উপকরণ প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে। এর পাশাপাশি কিন্তু আমরা যদি বেঁচে না থাকি তাহলে কিন্তু এই সবই মূল্যহীন হয়ে যাবে। কেননা মানুষ বেঁচে থাকলেই কেবলমাত্র, সুস্থভাবে বেঁচে থাকলেই কেবলমাত্র এই উন্নয়নের, এই উন্নত উপকরণের, উন্নত সুবিধার যে কমফোর্ট বা আরাম সেটি পেতে পারবে, এটি উপভোগ করতে পারবে। একজন মানুষ তিনি একটি থিম পার্কে ঢুকেছেন, ধরে নেন তিনি ডিজনিল্যান্ডে ঢুকেছেন, তিনি সেইখানে গিয়ে তার কোমর ব্যথা, সেই জন্য তিনি রোলার কোস্টারে চড়তে পারবেন না। তার পায়ে ব্যথা, সেই জন্য তিনি কোনো উঁচু জায়গাতে যেতে পারবেন না। তার মাথা ঘুরায়, সেজন্য তিনি কোনো রাইডে চড়তে পারবেন না। তার ডায়াবেটিস, সেজন্য তিনি কিছু খেতে পারবেন না। এবং তিনি হাঁটতে পারেন না, সেই জন্য তাকে হুইল চেয়ারে ঘুরতে হবে। তার অ্যালার্জি, সেই জন্য তিনি কোনো সিনেমা হলে ঢুকে বা কোনো জায়গাতে ঢুকে কোনো একটা মানুষদের মধ্যে মাস্ক ছাড়া বসতে পারবেন না। এরকম নানান সমস্যা মনে করেন একজন ব্যক্তির আছে। সেই ভদ্রলোকের জন্য ডিজনিল্যান্ড তো একটা দোজক। কেননা সেখানে ঢোকার পরে তো তিনি কিছুই করতে পারছেন না, উল্টো ভিড়ে ধুলায় তিনি একা বসে থাকবেন, কিছু করতে পারবেন না। সেরকম পৃথিবীটাও অসুস্থ লোকের কাছে অনেকটা নরকের মতোই হয়ে দাঁড়ায়। কেননা এই পৃথিবীর এত রং রূপ রস গন্ধ, এত আনন্দ, এত উন্নতি, এত কিছু, কোনো কিছু তো তিনি উপভোগ করতে পারছেন না, কেননা তিনি অত্যন্ত অসুস্থ অথবা তিনি বেঁচে না। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা তৈরি হবে যদি আমরা স্বাস্থ্য বিষয়ে সচেতন না হই। এবং এত উন্নয়নের মধ্যে এই জায়গাটি খুবই জরুরি, যাতে মানুষকে আমরা সচেতন করে তুলতে পারি এবং সচেতন মানুষ যেন বেশি দিন বেঁচে থেকে এই উন্নয়নের যে সুফল সেটি ভোগ করতে পারে। আমি মনে করি যে সিটি কর্পোরেশনের এখানে অনেক বড় একটা দায়িত্ব আছে। সিটি কর্পোরেশন গুলি আমাদের দেশে স্বাস্থ্য বিষয়ে তেমন কোনো কাজ করে না বললেই চলে। সিটি কর্পোরেশন মনে করে যে ড্রেন তৈরি করা, রাস্তা তৈরি করা, ফুটপাথ তৈরি করা, সুয়ারেজ সিস্টেম বানানো, এইগুলাই হচ্ছে সিটি কর্পোরেশনের মূল কাজ। কিন্তু এর বাইরে নগরের পরিবেশ উন্নত করা এবং মানুষকে উন্নত স্বাস্থ্য সুবিধার কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করা, এটাও কিন্তু সিটি কর্পোরেশনের একটা বড় ভূমিকা রাখে সারা পৃথিবীতে। আমাদের এখানে এটা খুব কম হয় না। এর পাশাপাশি আমি মনে করি যে সামাজিক প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করতে পারে। আর ব্যক্তি জীবনে যদি আমরা সচেতন হই, সেই সচেতনতা উল্টো একটা একটা ব্যাক প্রেশার বা একটা নেগেটিভ ফিডব্যাক তৈরি করতে পারে, যে ফিডব্যাকের কারণে প্রতিষ্ঠানগুলি সচেতন হতে পারে। একজন কর্মী যদি তার প্রতিষ্ঠানের কাছে স্বাস্থ্যসেবা দাবি করে, বা কর্মীরা একত্রিত হয়ে যদি স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য সেবার একটি পরিবেশ প্রতিষ্ঠানের মধ্যে তৈরি করে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানও তার মধ্যে অংশগ্রহণ করে। ফলে বিষয়টি একপাক্ষিক নয়, বিষয়টি দ্বিপাক্ষিক। এবং এর পাশাপাশি রয়েছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের বিষয়। জীবনে শুধু কাজ করব এবং আমি একজন ওয়ার্কহলিক, এই কথা বলার মধ্যে তেমন গর্বের কিছু নাই। আপনি ওয়ার্কহলিক মানে আপনি শুধু কাজই করেন, এই কাজ আপনার জীবনে অনেক আয় এনে দেয়, কিন্তু আপনার পরিবার পরিজন থেকে শুরু করে আপনার বন্ধু বান্ধব, এমনকি পৃথিবী, কিছুই আপনার কাছ থেকে কোনো সময় পায় না। একটা প্রজাপতি যতই সুন্দর হোক, আপনি তাকে দেখেন না, ফলে আপনি জানেন না যে প্রজাপতিটা কত সুন্দর। আপনার সন্তান বড় হয়ে যাচ্ছে, আপনি প্রতিদিন সে ঘুমানোর পরে বাড়ি ফেরে বলে আপনি দেখেন না যে আপনার সন্তান কখন কোন দিক দিয়ে লম্বা হয়ে গেল এবং কোন দিক দিয়ে সে বড় হয়ে গেল। আপনি আপনার কাজের কথার বাইরে অন্য কথা বলার সময় পান না, ফলে আপনি জানেন না যে কোন মনোকষ্টে আপনার বন্ধু কিংবা আপনার প্রিয়জন আছেন। এই উন্নতির আসলে জীবনে কোনো দাম নাই। ফলে একটি সুস্থ জীবন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সচেতন হতে হবে, সুস্থ জীবনযাত্রা নিতে হবে। সুস্থ জীবনযাত্রার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতন হয়ে স্বাস্থ্য বিষয়ক ইন্টারভেনশন গুলি আছে, সেগুলি নিজে নিজে যতটা পারা যায় সেটা করতে হবে এবং অন্যদেরকে সচেতন করে তুলে সমাজকে সুন্দর করে একটি পরিপূর্ণ স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে হবে। এবং কাজ এবং জীবনের মধ্যে যে ভারসাম্য, সেটি তৈরি করে আমাদেরকে স্বাস্থ্যকর বাংলাদেশ এবং পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি একটু বড় সময় কথা বলেছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাতে চাই ঢাকা কাস্টকে, আমি ধন্যবাদ জানাতে চাই ডাক্তার মুনতাসিরকেও। এবং অত্যন্ত ধন্যবাদ এই কারণে যে পারিবারিক ভাবে একটি স্বাস্থ্য কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং এখানে
তিনি ফাহিমকে যেভাবে উৎসাহ দিয়ে থাকেন এবং ঢাকা কাস্টে তিনি চেয়ারম্যানও ঢাকা কাস্টে, ফলে তিনি যে কাজটি করেন, পেছনে থেকে কাজ করার অভ্যাস আমাদের পুরুষদের খুব একটা বেশি নাই বাংলাদেশে, তারা সামনে চলে যায় সবসময়। কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি মুনতাসিরকে যে সে পেছনে থেকে এই পুরো বিষয়টিকে উৎসাহ দিচ্ছে। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই দীর্ঘ বক্তৃতা শুনলে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ঢাকা কাস্টকে অভিনন্দন যে তারা একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছে।